হ্যালো স্টুডেন্ট, সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদের ক্লাস 10 এর আলো চ্যাপ্টার আলোর প্রতিসরণ টপিকটা এবং এখান থেকে স্নেলের সূত্র, তারপরে পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং ওখান থেকে কাঁচের স্ল্যাব এইসব নিয়ে আলোচনা করবে। যারা ক্লাস 10-এ পড়ছো বা মাধ্যমিক দেবে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তোমাদের কাজে আসবে। চলো স্টার্ট করি। আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে সূত্র দুটো আছে, দেখ প্রতিফলনের ক্ষেত্রে তোরা সূত্র পড়েছিলি, কি পড়েছিলি? যে কোন একটা আলোক রশ্মি যে কোণে এসে পড়ে আপতন কোণ যত হবে প্রতিফলন কোণের মানও তত হবে। আর একটা কি ছিল? আপতিত রশ্মি, এই যে এইভাবে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান ছিল, আই সমান আর ছিল একটা। আর কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, তাই তো? এই দুটো সূত্র ছিল। একইভাবে প্রতিসরণের ক্ষেত্রেও দুটো সূত্র আছে। কি কি? দেখ, প্রথমে ওই প্রতিফলনের সূত্রের মতো একই রকম ভাবে এটা বলা যাবে যে কোন একটা আলোক রশ্মি যখন কোন মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে এসে পড়ে, তখন এই যে আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি মানে প্রতিসরণ হলো যে আলোক রশ্মিটা, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এরা একই সমতলে থাকে। ওখানকার এখানকার মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? ওখানে কি ছিল? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে। আর এটা হচ্ছে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত না, ঠিক আছে? এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এটা একটা সূত্র, আমি লিখলাম না, বই আছে। দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র, মাধ্যমিকে খুব আসে, সেটা হচ্ছে স্নেলের সূত্র। দ্বিতীয় সূত্রটাকে বলছে স্নেলের সূত্র। স্নেলের সূত্রটা কি? স্নেলের সূত্র হচ্ছে, যখন এটা আবার বলিস না প্রতিফলনের মতো যে আই আর আর সমান, এরকম হবে না। এটা কি হয় যে কোন একটা আলোক রশ্মি কোনো মাধ্যমে এসে যখন পড়ে, তখন এই যে আপতন কোণ যেটা আই, এই আপতন কোণের সাইন মানে সাইন আই, তোরা সাইন কি এখনো জানিস না? অঙ্কে করবি ত্রিকোণমিতিতে। সাইন আই আর এই যে প্রতিসরণ কোণ আর এর সাইন সাইন আর, এদের যে অনুপাত মানে সাইন আই বাই সাইন আর, এদের অনুপাতটা সর্বদাই একটা ধ্রুবক হয়। এটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি লিখতে বললে এটাই লিখতে হবে যে কোন একটা আলোক রশ্মি কোন এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে এসে পড়লে, মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। এবং এই ধ্রুবকটাকে বলছে কি? প্রতিসরাঙ্ক। এই ধ্রুবকটাকেই বলছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক, বুঝতে পারলি? সাইন আই বাই সাইন আর, আচ্ছা সাইন জিনিসটা কি আমি একটু বলবো, এটা আগে লিখে নি। সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে এই যে প্রতিসরাঙ্ক বা ধ্রুবক, এটাকে মিউ দিয়ে চিহ্নিত করে। এই চিহ্নটার নাম হচ্ছে মিউ, জানিস তো? এইটা হচ্ছে স্নেলের সূত্র। এই যে ধ্রুবকটাকে মিউ দিয়ে প্রকাশ করে। এবার সাইন জিনিসটা কি আমি একটু বলি তোদেরকে, এটা এর অংশ না, এটা ম্যাথমেটিক্স এর জিনিস, আমি একটু এখানে বলে দিই। দেখো, কোন একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে যার একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে? তো এরকম একটা সমকোণী ত্রিভুজের এইটাকে কি বলে? এটাকে বলে লম্ব, এটাকে বলে কি? ভূমি, এটাকে বলে কি? অতিভুজ, তাই তো? এ বি সি। সাইন মানে হচ্ছে এই যে লম্ব, ভূমি, অতিভুজ, এই যে বাহু তিনটে আছে ত্রিভুজের, এই বাহু তিনটের রেশিও অনুপাত গুলোকে বিভিন্ন ভাবে লেখা যায়। যেমন যদি সাইন বলি, আচ্ছা এই ভূমি আর অতিভুজের মধ্যে কোনটা ধরলাম? থিটা। ভূমি আর অতিভুজের মধ্যে কোনটাই হচ্ছে থিটা ধরলাম, তাহলে সাইন থিটা, সাইন ওই কোনটা সমান আমি লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। মানে কোন সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত, এদের বাহু দুটোর অনুপাতটাই হচ্ছে সাইন থিটাসির সাথে সমান হবে, সাইন ওই কোণটার সাথে সমান হবে। বুঝতে পারছিস? একইভাবে যদি আমি বলি লম্ব বাই অতিভুজ হলো, যদি বলি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এদের অনুপাতটাকে একটা নাম দেয়, সেটা হচ্ছে ট্যান থিটা।
একইভাবে যদি বলি ভূমি বাই অতিভুজ, এটার নাম হচ্ছে cos থিটা। বুঝতে পারলি? তাহলে এখানে এই যে কোন সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর অনুপাত গুলোকে বিভিন্ন ভাবে লেখা যায়, সাইন থিটা, কস থিটা বা ট্যান থিটা এরকম করে লেখা যায়। তো এখানে এই সাইন থিটা বা সাইন আই মানে কিন্তু অ্যাকচুয়ালি ওই লম্ব বাই অতিভুজের কথাই বলছি, ঠিক আছে? মানে নাই বাই সাইন আর এর মানটা সর্বদাই ধ্রুবক থাকে। সাইন মানে বুঝতে পারলি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লিখে নে এটা আগে, সিঙ্গেলের সূত্রটা গাণিতিক রূপটা লিখে নে। কি পেলাম বলতো? সাইন আই আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ। এই জায়গাটা একটা সিম্পলিফাই করব। দেখ এখানে এই লঘু মাধ্যম বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আসছে, আমি বায়ু মাধ্যম বাদ দে, আমি ধরে নিলাম কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যম থেকে বা জল মাধ্যম থেকে কাঁচে আসছে, কর সবচেয়ে ভালো হবে, জল মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে, ঠিক আছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা যাই হোক জল মাধ্যম থেকে যদি কাঁচ মাধ্যমে আসে, তাহলে একটা জিনিস দেখ, কোন মাধ্যমে আগে ছিল লাইটটা? জল মাধ্যম। আমি প্রথমে জল আর কাঁচ বাদ দিয়ে যদি 1 নম্বর আর 2 নম্বর আগে বোঝাই, 1 নম্বর মাধ্যমে আগে আগে লাইটটা ছিল, 1 নম্বর থেকে 2 নম্বরে লাইটটা প্রবেশ করলো, দিয়ে প্রতিসরণ হলো। তাহলে এই যে মিউটা কি লিখবো? মিউটা কিন্তু 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ এখানে মিউ না লিখে 1 মিউ 2 এরকম লিখবো। মিউ এর ওইদিকে লিখবো 1, এদিকে লিখবো 2। তার মানে বোঝাচ্ছে এটা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে লাইট আসছে, ঠিক আছে? এইটাকে বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমরা প্রতিসরাঙ্ক মানে তো জানি যে সাইন আই বাই সাইন আর, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি? রিলেটিভ রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে কি, ওই যে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা, সেটাকে বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার এটা 1 নম্বর 2 নম্বর না লিখে যদি আমি এরকম করি যে ধর গ্লাস থেকে, কাঁচ থেকে জলে লাইট আসছে, ঠিক আছে? বা জল থেকে কর সবচেয়ে ভালো হবে, যেটা আমি করছিলাম আগে, জল থেকে কাঁচে আসছে। জল মানে ওয়াটার, ডব্লিউ, আর কাঁচ মানে হচ্ছে গ্লাস, জি, ঠিক আছে? জল থেকে, তাহলে এখানে মিউটা কি লিখবো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি লিখবো? কোথা থেকে কোথায় লাইট আসছে? ওয়াটার থেকে গ্লাসে, তার মানে ডাব্লিউ মিউ জি। বুঝতে পারলে? এদিক থেকে এদিকে আসছে, ওয়াটার থেকে গ্লাসে লাইট আসছে, এটা বোঝাচ্ছে। তার মানে এইটা মানে বোঝাচ্ছে যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, সেটা এইভাবে লিখতে পারি। আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে কোন একটা অন্য কিছুর সাপেক্ষে আরেকজনের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা সমান কি লিখবো? ওই সাইন আই বাই সাইন আর। আচ্ছা, আমি আগে বলেছিলাম যে আলো প্রত্যাবর্তনশীল ধর্ম মেনে চলে, মানে আলো যে পথ দিয়ে যায় সেই পথ দিয়ে আবার ফিরে আসতে পারে। তো লাইট যদি এদিক থেকে এদিকে এসে আসতে পারে, তো একইভাবে লাইট উল্টো দিক থেকে যেতে পারে না এইভাবে? তাহলে তখন আপতন কোণটা আর হবে, তখন আমি সাইন আই বাই সাইন আর না লিখে উল্টো লিখবো, সাইন আর বাই সাইন আই। তখন কি লিখবো বলতো? এই মিউটা, তখন এই দিক থেকে এদিকে লাইট যাচ্ছে, তখন কি আমি ডাব্লিউ মিউ জি লিখবো না জি মিউ ডাব্লিউ লিখবো? জি মিউ ডাব্লিউ লিখবো। অর্থাৎ এটা উল্টে গেলে আপতন কোণ আর হলে আর প্রতিসরণ কোণ যদি আই হয়ে যায়, উল্টো দিক থেকে যায় লাইট, তাহলে কিন্তু ওদিকে আপেক্ষিক প্রতিসরাঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কার সাপেক্ষে কোনটা? সবসময় যে মাধ্যম থেকে লাইট যাবে সেটা ওদিকে হবে, আর যে মাধ্যমে ফাইনালি প্রবেশ করবে সেটা এদিকে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একইভাবে পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্কটা কি? পরম মানে তোরা জানিস, পরম মানে একটা রেফারেন্স দরকার, মানে একটা নির্দেশ তন্ত্র দরকার, যার সাপেক্ষে, যেমন তোরা ওই পরম স্কেল করেছিলি কেলভিন স্কেলকে, ঠিক সেরকম এখানে পরম প্রতিসরাঙ্ক মানে কোন একটা নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে অন্য সব মাধ্যমের আমি প্রতিসরাঙ্ক নির্ণয় করব। মানে যদি এই মাধ্যমটা যদি শূন্য মাধ্যম বা
বায়ু মাধ্যম হয়, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়। তা ওই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যে কোনো অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলছে? পরম প্রতিসরাঙ্ক। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে হলে আমি কি লিখবো? জিরো মিউ। ধর শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বের করছি, জলের, এটা যেমন জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, তাই ডাব্লিউ মিউ জি লিখছিলাম। আমি জলের সাপেক্ষে না করে আমি শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক করবো, তাহলে কি লিখবো? শূন্য মিউ জি। শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মিউ জি, বা বায়ু মাধ্যমের সাপেক্ষে এ মিউ জি, এয়ার। এরকম লিখতে, এখানে কিন্তু জিরো মিউ জি লিখতেই পারি, কিন্তু এইদিকে ওই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থাকলে কিছু না লিখলেও চলবে। ঠিক আছে? অর্থাৎ এইটাকে বলছে পরম প্রতিসরাঙ্ক। তা যে কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর যদি ওটাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়, তাহলে সেটা আর আর আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে ভাগ হয়ে যাবে তখন পরম প্রতিসরাঙ্ক। বুঝতে পারলি? তা পরম প্রতিসরাঙ্ক মানে সর্বদাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক বের করবো। ঠিক আছে? তাহলে মিউ জি। এবার এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক কেমন হবে? এটাও পরীক্ষা আসে, এখান থেকে অঙ্ক থাকে, প্রবলেম থাকে, আমি করাবো। এদের সম্পর্কটা কি? ধর আমি লিখলাম ডাব্লিউ মিউ জি। ডাব্লিউ মিউ জি মানে কি? এটা নিশ্চয়ই আপেক্ষিক প্রতিসরাঙ্ক বোঝাচ্ছে, যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটা যদি পরম প্রতিসরাঙ্কে নিয়ে যেতে হয়, তাহলে কি করব? আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক মানে হয় মিউ জি থাকবে শুধু, না হলে মিউ ডাব্লিউ থাকবে শুধু, এদিকে কিছু থাকবে না, মানে এদিকে শূন্য মাধ্যম বোঝাচ্ছে। বুঝতে পারলি? এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই আপেক্ষিক প্রতিসরাঙ্ককে যদি পরম প্রতিসরাঙ্কে নিয়ে যেতে হয়, তাহলে কি করব? একবার দেখ তো। এইটা হচ্ছে ওদের সম্পর্ক। এই যে ডাব্লিউ মিউ জি মানে সর্বদাই মনে রাখবি যে মিউ জি অর্থাৎ যার প্রতিসরাঙ্ক আমি বের করছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটা সর্বদাই উপরে হবে। তা শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাস মাধ্যমের প্রতিসরাঙ্কটা উপরে লিখবো, আর যে মাধ্যম থেকে লাইট আসছে ওয়াটার থেকে, সেটা সর্বদাই নিচে লিখবো শূন্য মাধ্যমের সাপেক্ষে। এইটা হচ্ছে, দেখ এগুলো সবগুলো পরম প্রতিসরাঙ্ক না, এদিকে তো কিছু নাই, আর এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো এদের মধ্যে একটা সম্পর্ক। এটা কি করে এলো আমি পরে বলছি, আগে এটুকু লিখেন। এই ধরনের কোশ্চেন কিন্তু এইতে থাকে, মাধ্যমে থাকে। বলছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? আচ্ছা, পরম প্রতিসরাঙ্ক মানে কি বলেছিলাম? যে শূন্য মাধ্যম থেকে যে কোনো মাধ্যম আসবে। তাহলে এখানে যেহেতু কাঁচের বলেছে, তাই অবশ্যই লাইট আসছে কোথা থেকে? লাইট আসছে এরকম ভাবে শূন্য মাধ্যম থেকে কাঁচে আসছে, তাই তো? পরম প্রতিসরাঙ্ক মানে তো তাই, শূন্য মাধ্যম থেকে বা বায়ু মাধ্যম থেকে আসবে। তাহলে এখানে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে প্রতিসরাঙ্ক মানে অ্যাকচুয়ালি এরকম। তাহলে এখানে কাঁচের মানে মিউ জি, মিউ গ্লাস, আর পরম প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যম থেকে আসছে, মানে এদিকে আমি শূন্য লিখবো না। সমান কি? সমান নিশ্চয় সাইন আই বাই সাইন আর, স্নেলের সূত্র, তাই তো? আর এই মিউ জি এর মানটাই কত বলেছে? 1.5। 1.5। তাহলে অ্যাকচুয়ালি কি বলবো? কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বলবো? যে কোনো আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রতিসরণ করে, তাহলে ওই মাধ্যমের ওই প্রতিসরণের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5। বুঝতে পারলি? অনুপাতটাই তো ধ্রুবক, ওই ধ্রুবকের মানটাই তো 1.5 প্রতিসরাঙ্ক। তা কি বলবি? আবার বলছি, কোন আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5। এটাই হচ্ছে ওটা বলতে বোঝায়। বুঝতে পারলে? কি বলবি? কোন কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায় যে আলোক রশ্মিটি শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই 1.5। ঠিক আছে? লিখে নিবি এটা তোরা। আচ্ছা, নেক্সট এই যে জলের পরম প্রতিসরাঙ্ক, এই যে বলে দিয়েছে জলের পরম প্রতিসরাঙ্ক কত বলেছে? মিউ ডাব্লিউ 4/3।
আর কাঁচের পরম প্রতিসরাঙ্ক বলেছে মিউ গ্লাস 3/2। দিয়ে বলেছে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে কি, অ্যাকচুয়ালি জলের সাপেক্ষে মানে ওয়াটারের সাপেক্ষে কাঁচের পরম প্রতিসরাঙ্ক, কাঁচের মানে মিউ জি, ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক বের করতে হবে। এটা মানে কি, আমি বলেছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক বলেছিলাম। এটা সমান কি লিখতে পারি, এই মিউ জিটাকে উপরে লিখতে হবে আর যে মাধ্যম থেকে আসছে লাইট সেটা নিচে লিখতে হবে। বুঝতে পারলি? বললাম না একটু আগে যে যে মাধ্যমে ফাইনালি আসবে সেটা উপরে আর যে মাধ্যম থেকে আসছে সেটা নিচে। তাহলে এবার মিউ জের মানটা বসা 3/2 বাই মিউ ডাব্লিউর মানটা বসা 4/3। তো 3/2 আর এখানে 4/3টা উল্টে যাবে 3/4, কাটবি না এইভাবে। তাহলে কত হচ্ছে 9, 9/8। এটা হচ্ছে ওই জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এটাই যদি অঙ্কটা যদি বলতো কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত, তাহলে এটা উল্টে দিত। ওটা একটু ধ্যান রাখতে হবে যে এইটাকে আগে লিখবি ওর জন্য, যে জলের সাপেক্ষে কাঁচের মানে এইটাকে আগে লিখবি ভাষায়, মানে সংখ্যায়, এটাতে চিহ্নতে, তারপরে করবি। করে নে পারাবো। সেটা হচ্ছে কাঁচের স্ল্যাব। এটা থেকে কি ধরনের কোশ্চেন আসে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে জিনিসটা বলি। কাঁচের স্ল্যাব দেখবে টেবিলের উপর পেপার ওয়েট হয় না, পেপার গুলো চাপা দেয়, এরকম টাইপের হয় অনেকটা। এটা কাঁচের না, যদিও আমি অন্য সময় দেখাবো। এটা এরকম টাইপের একটা কাঁচের হয়, এরকম একটা আয়ত ঘনকাকার এরকম জিনিস হয়। পেপার ওয়েটটা কাঁচের তৈরি হয়। এটাতে কি হয়, যখনই উপর থেকে আমি একটা লাইট ফেলি এর মধ্যে, লাইট এসে পড়ে, তখনই এর ভিতরে দেখ তো বায়ু মাধ্যম থেকে লাইট এসে কাঁচ মাধ্যমে এসে পড়লো। তার মানে এখানে কি একই দিকে যাবে, দিক পরিবর্তন হবে, দিক পরিবর্তন হবে। আর যাই হোক এর ভিতরে দিক পরিবর্তন হোক বা যাই হোক না কেন, যখন ও বেরোবে লাইটটা, তখন যেন ও একই পথে বেরোয়। তার মানে কিভাবে বেরোবে, যদি কোনো মাধ্যম না থাকতো, ধর এটা কাঁচের স্ল্যাব, এই স্ল্যাবের মধ্যে লাইটটা এভাবে পড়লো, আমি পেনটা ভাবছি, এই পেনটা ভাবছি আলোক রশ্মির গতিপথ। আমি এটা পরে প্র্যাকটিক্যালি দেখাবো লেজার লাইট নিয়ে এসে। এটা হচ্ছে ধর আলোক রশ্মির গতিপথ, এইভাবে এসে পড়লো উপরের সারফেসে। যদি কোনো মাধ্যম না থাকতো তাহলে ওইভাবে বেরিয়ে যেত, সোজা এইভাবে দেখ যেভাবে আসছিল সেভাবে বেরিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় যে লাইটটা যেভাবে পড়ছে সেইভাবে না বেরিয়ে, মানে সেই একই ডিরেকশনে একই ভাবে না বেরিয়ে একই দিকে বেরোবে, কিন্তু একটু সরে আসবে। বুঝতে পারলি কি বললাম আমি? লাইট তো দিক পরিবর্তন হওয়ার কথা ছিল, মানে লাইট এভাবে গিয়ে, লাইট ধর এভাবে পড়ছে, এর ভিতরে ধর এইভাবে বেরিয়ে যাবে বা এইভাবে বেরিয়ে আসবে, এরকম টাইপের হওয়ার কথা ছিল, বা একটু দিক পরিবর্তন হয়ে যাবে এরকম করে। কিন্তু সেটা হচ্ছে না। কি হচ্ছে, যে লাইট যেভাবে পড়ছে, লাইটটা যেভাবে পড়ছে ঠিক সেইভাবেই বেরোচ্ছে, সেই দিকেই বেরোচ্ছে, কিন্তু একটু সরে আসছে। বুঝতে পারলি, একটু সরে আসছে। এই যে অর্থাৎ পার্শ্ব সরণ হচ্ছে, পাশে একটু সরে আসছে। লাইটের দিকের পরিবর্তন হচ্ছে না, লাইট যে দিক বরাবর যাচ্ছে ঠিক সেই দিক বরাবরই বেরোচ্ছে, কিন্তু একটু পাশে সরে আসছে। এই যে পাশে সরে আসার ঘটনাটাকে বলছে পার্শ্ব সরণ। আচ্ছা, এখানে কাঁচের স্ল্যাব যদি না থাকতো তাহলে কোন দিকে যেত, লাইট যেভাবে আসছে সেভাবে বেরিয়ে যেত, এইভাবে পুরো সোজা, একদম সোজা। কিন্তু দেখা যায় কাঁচের স্ল্যাবে পড়ার পর আলোক রশ্মি ওই সমান্তরালেই নির্গত হয়, সমান্তরাল ভাবেই নির্গত হয়, কিন্তু একটু সরে আসে পাশে, পার্শ্ব সরণ ঘটে, পার্শ্ব সরণ ঘটে। এই জিনিসটা আমার বের করতে হবে, ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে হবে যে দেখাও যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ কখনোই পরিবর্তন হয় না, সমান্তরাল ভাবেই নির্গত হয়, কিন্তু একটু মাত্র সরে আসে, পার্শ্ব সরণ ঘটে। এটা দেখাতে হবে, এটা প্রুভ করতে হবে। দেখ আমি এই যে কাঁচের স্ল্যাবটার কথা বললাম, এই স্ল্যাবের তোরা এই উপরের সারফেসটাকে দেখতে পাচ্ছিস, তোরা দেখতে পাচ্ছিস এই এখানকার এইতে এই যে উপরের যে আয়তক্ষেত্রাকার জিনিসটা, অর্থাৎ এই দিকের এই চওড়াটা দেখতে পাচ্ছিস তোরা। তাহলে বলতো উপরের সারফেসে যদি লাইটটা এসে পড়ে, তা তুই কিন্তু সারফেসটাকে দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস এই কিনারাটাকে, এই ধারটাকে। তো লাইট যদি উপরের সারফেসে এসে পড়ে, তাহলে তোর মনে হবে যেন এই কিনারায় এসে লাইটটা পড়লো, মনে হচ্ছে না? কিন্তু আসলে কিনারায় পড়েনি, পড়েছে উপরের সারফেসে। তাহলে এই জিনিসটাকে যদি বোর্ডে আঁকতে হয় তাহলে সেটা কিন্তু এইভাবে আছে। এটা কিন্তু তোরা স্ল্যাব মানে তোরা এইভাবে এঁকেছিস সেটা ভাবিস না, এটা উপরের সারফেসটা না, উপরের সারফেসটা হচ্ছে এটা। আমি যদি পাশে ছবিটা আঁকি,
তাহলে ধর এরকম একটা স্ল্যাব আছে, এইরকম এই উপরের সারফেসে লাইটটা পড়ছে, কিন্তু যেহেতু আমরা উপরের সারফেসটা দেখতে পাচ্ছি না, এই ধারটাকে দেখতে পাচ্ছি শুধু, অর্থাৎ এই স্ল্যাবের সামনের দিকটা থেকে এই দিকটার এই আয়তক্ষেত্রটা আমি বোর্ডে এঁকেছি, বুঝতে পারছিস? তাহলে উপরের সারফেসটা যেহেতু দেখতে পাচ্ছি না, তাই এই ধারে এসে লাইটটা পড়ছে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধারে এসে লাইটটা পড়ছে না, পড়ছে কোথায়? উপরের ওই সারফেসটাতে লাইটটা পড়ছে। অবশ্যই যেভাবে আমরা আঁকলাম। আর অবশ্যই তীর চিহ্ন গুলো দিতে হবে লাইটের, নাহলে নাম্বার পাবি না। এরকম করে আয়তক্ষেত্র আঁকবি, যেভাবে লাইটটা দেখবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে উপরে এটা বায়ু মাধ্যম, স্ল্যাবের মধ্যে থেকে যখন লাইটটা এসে পড়ছিল বাতাস থেকে আসছিল, বায়ু মাধ্যম থেকে। আর এটা কি মাধ্যম? এটা কাঁচ মাধ্যম, তাই তো? এটা কি মাধ্যম? আবার বায়ু মাধ্যমে নির্গত হচ্ছে, বুঝতে পারলি সবাই? তো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে, পরে সময় লাইট পড়লো কাঁচ থেকে আবার বায়ু মাধ্যমে। তাহলে এখানে দেখ, যদি বায়ু থেকে কাঁচে আসে তাহলে লঘু থেকে ঘন, না ঘন থেকে লঘুতে আসছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, না ঘন থেকে লঘু? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। অবশ্যই বায়ু থেকে কাঁচটা বেশি ঘন, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে আলোক রশ্মি অবিলম্বের দিকে রেখে যায় না? সেজন্য দেখ ছবিটা আঁকার সময় আলোক রশ্মি যেদিকে আসছিল সেদিকে এই অবিলম্বের দিকে বেঁকে গেছে, বুঝেছিস? আলোক রশ্মি আসছিল এই পথে, কিন্তু অবিলম্ব কোথায় আছে? সোজা অবিলম্বের দিকে ঘুরে গেছে একটু। কেন? লঘু থেকে ঘন মাধ্যমে লাইট এলো, তাই প্রথমে আমি ওটা বলেছি। একইভাবে যখন কাঁচ থেকে বায়ুতে আসছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তখন দেখ আলোক রশ্মি এই পথ দিয়ে আসছিল, তার মানে এইখানে আরেকবার প্রতিসরণ হবে। তার মানে এখানে আলোর প্রতিসরণ দুবার হচ্ছে, একবার এখানে এই সারফেসে, একবার এই সারফেসে। মানে একবার বাইরে থেকে ভিতরে ঢোকার সময়, একবার ভিতর থেকে বাইরে বেরোনোর সময়। যখন ঘন থেকে লঘুতে আসছে তখন দেখ আলোক রশ্মি এই সোজা যাচ্ছিল, যেতে গিয়ে কি হচ্ছে? অবিলম্ব থেকে দূরে সরে গেল, এইদিকে বেঁকে গেল আরো। তাতে কি হয়েছে? এই যে দূরে সরে গেল, তাতে কি হলো? যদি আমি এই যে প্রথমে যে একদম ফার্স্টে যে আলোক রশ্মিটা আসছিল, সেই আলোক রশ্মিটা যদি সোজা আসতো, আমি সোজা আঁকি একবার, সোজা আসতো, তাহলে কোন দিকে যেত বলতো? এই দিক বরাবর যেত না? এই বরাবর যেত। যদি কোনো স্ল্যাব না থাকতো, তাহলে আলোক রশ্মি যে সোজা আসছিল সেই সোজা এইভাবে বেরিয়ে যেত। কিন্তু এই যে ভিতরে এত কিছু ঘটলো, এই যে একবার ওইদিকে বেঁকলো, একবার এইদিকে বেঁকলো, একবার অবিলম্বের দিকে, একবার অবিলম্ব থেকে দূরে সরলো, আলটিমেটলি লাস্টে দেখ যেদিকে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল সেই দিকেই যাচ্ছে, দেখেছিস? কিন্তু একটু মাত্র পাশে সরে এসছে। তাই এমন হয়েছে যে আলোক রশ্মি এই দিক বরাবর আসার দিয়েছি, আর আলোক রশ্মি বেরোলো ওই দিক বরাবর, দিক পরিবর্তন হয়নি, একই দিকেই বেরোচ্ছে। দেখ ওর জন্য সমান্তরাল বলছি, যে আলোক রশ্মি যে পথে আসছে সেই পথে সমান্তরালই নির্গত হচ্ছে, শুধুমাত্র একটু সরে আসছে। তাই কেন এটা হচ্ছে বুঝতে পারলি? কারণ যতটুকু অ্যাঙ্গেলে মানে একবার বিচ্যুতি হয়েছে অবিলম্বের দিকে, আর একবার ততটাই আবার বিচ্যুতি হয়েছে অবিলম্ব থেকে দূরের দিকে। তাহলে একবার কাছে আসছে, একবার দূরে যাচ্ছে, মানে কি আলটিমেটলি ওদের দিক একই দিকেই থাকলো। তোকে এটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ যদি এই লম্বের সঙ্গে যে কোণে পড়লো I1 আর লম্বের সঙ্গে যে কোণে বেরোলো I2, এই দুটো কোণ যদি সমান প্রমাণ করতে পারি, I1 আর I2, তার মানে আমি বলতে পারবো যে এরা সমান্তরাল ভাবে নির্গত হচ্ছে। এই কোণ দুটো সমান মানে আপতন কোণ আর নির্গমন কোণ যদি সমান হয়, তার মানে বলতে পারি যে ওদের দিক পরিবর্তন হচ্ছে না, ওরা একই দিকে যাচ্ছে, ওদের সমান্তরাল ভাবে যাচ্ছে। তাহলে কি করে প্রমাণ করব? আচ্ছা, প্রথম সারফেসে, এই যে প্রথম সারফেসে, আর অবশ্যই এটা যদি পরীক্ষায় আসে যে দেখাও যে স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মির নির্গমন সমান্তরাল ভাবে হয়, আপতিত রশ্মির সমান্তরাল ভাবে হয়, বা দেখাও যে স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথের কোনো পরিবর্তন, গতির দিকের কোনো পরিবর্তন হয় না, এরকম টাইপের যদি কোশ্চেন আসে দেখাও যে বলে, তার মানে অ্যাকচুয়ালি I1 সমান I2 তোকে প্রমাণ করতে হবে। আর অবশ্যই ছবিটাকে, ছবির বর্ণনা একটু দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার ফুল পাবি না। আমি এখানে লিখছি না, তোদের বইয়ে সুন্দর করে লেখা আছে ছবিটার বর্ণনা, আবার বানিয়েও লেখা যায়। বলবি যে PQRS একটি স্ল্যাব নেওয়া হলো, কাঁচের স্ল্যাব নেওয়া হলো, এই স্ল্যাবের মধ্যে বলছে PQRS একটি কাঁচের স্ল্যাব নেওয়া হলো,
স্ল্যাবের মধ্যে দিয়ে এ বি একটি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে বিসি পথে প্রতিসরণ করলো। আবার বিসি আলোক রশ্মিটি সি বিন্দুতে সিডি পথে প্রতিসৃত হলো, প্রতিসরণ করলো। প্রথম সারফেসে I1 আপতন কোণ আর R1 প্রতিসরণ কোণ, দ্বিতীয় সারফেসে R2 আপতন কোণ, I2 প্রতিসরণ কোণ। এবার এই জায়গাটা একবার বলি, তোরা দেখ আপতন কোণ I1 প্রতিসরণ কোণ R1 ধরছিস, তাহলে এখানেও তো I2 আর R2 ধরতে পারতাম। এখানে I2 টা আপতন কোণ ছিল, R2 টা প্রতিসরণ কোণ ছিল, কিন্তু কেন আমি উল্টে ধরলাম? তার প্রধান কারণ হচ্ছে কাঁচের মধ্যে, এটা তো কাঁচ মাধ্যমের মধ্যে একটা কোণ R1 ধরেছি, তাই এটা R2 ধরবো, মানে R ধরবো, একই সমজাতীয় জিনিস ধরবো, আর বাইরে I ধরবো। তাহলে বল প্রথম সারফেসে হয়ে গেল, ওটাই হচ্ছে ছবি বর্ণনা, আর কিছু লেখা দরকার। তারপর কি লিখবি, যে প্রথম সারফেসে অর্থাৎ এই বি বিন্দুতে স্নেলের সূত্র কি হবে? বল কি হবে, বল কে একজন বল। বি বিন্দুতে স্নেলের সূত্র কি হবে বল? sin I1 বাই sin R1 সমান কি হবে? কোথা থেকে কোথায় আসছে, কোথা থেকে কোথায় আসছে বল? কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছে লাইট? বায়ু থেকে কাছে, তাহলে বায়ু মানে এয়ার, এ মিউ জি, বায়ু থেকে গ্লাসে, এরকম লিখলাম। একইভাবে যদি আমি বলি এই যে সি বিন্দুতে স্নেলের সূত্র কি হবে বল? কি হবে বল? হ্যাঁ ওটা বল, সাইন দিয়ে বল আগে। সাইন I2 হবে আগে, আপতন কোণকে এখানে I2 R2 আমি উল্টে ধরেছি, এখানে ধরার সময় উল্টে ধরেছি, এখানে আসছে আপতন কোণ, এটা R2 কোণে আপতিত হয়েছে, সাইন R2 বাই সাইন I2 সমান কি হবে? কোথা থেকে কোথায় আসছে? কাঁচ থেকে বায়ুতে, কাঁচ মানে জি মিউ এ। বুঝতে পারলি? এবার এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমি গুণ করব, গুণ করলে কি হবে দেখতে হবে। গুণ কর, সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R2 বাই সাইন I2 হলো সমান। আচ্ছা এইটা সমান কি ছিল? এ মিউ জি, আর এটা সমান কি ছিল? জি মিউ এ। বুঝতে পারলি? দেখ এইদিকে দিক গুণ করলাম, ওইদিকে দিক গুণ করলাম, দুই দিক গুণ করলাম, তাহলে কি হবে বলতো? এখানে এ মিউ জি ইন্টু জি মিউ এ, এই দুটো যদি গুণ করি তাহলে কিন্তু 1 হয়। জানিস এটা কি করে হচ্ছে? আমি একটু লিখছি। এখানে সাইন I1 বাই সাইন R1 ইন্টু, আচ্ছা এখানে R1 আর R2 কোনটা সমান না? কেন? কারণ এটা অবিলম্ব, এটাও অবিলম্ব, তো দুটো সমান্তরালের মধ্যে সিবি হচ্ছে ছেদক, তাহলে এটা জেড এর মতো, জেড। তাহলে কোন জিনিসের জেড এর এই কোণটা আর এই কোণটা সমান হয় না? ওটা কি কোণ বলে? একটা জেড যদি এরকম থাকে, জেড মানে হচ্ছে এটা আর এটা সমান্তরাল, আর একটা ছেদক যদি থাকে, তাহলে এই কোণটা সমান হয়। ওটা কি কোণ বলে? একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে এই যে R1 আর R2 এই কোণটা সমান, দেখ এই যে জেড এর মতো, তাহলে R1 আর R2 যদি সমান হয় তাহলে এখানে R1 লিখলাম, R2 এর জায়গায় আমি R1 লিখব, সাইন R1 বাই সাইন I2 সমান, আমি এখানে ব্র্যাকেটে লিখছি R1 সমান R2 একান্তর কোণ, একান্তর কোণ। বল এ মিউ জি মানে কি? পরম প্রতিসরণ সম্পর্কটা কি ছিল? এ মিউ জি মানে মিউ জি বাই মিউ এ না? আগে এটা লিখতে হয়, তারপর এটা লিখতে হয়, পরম প্রতিসরণের সম্পর্কটা মিউ জি বাই মিউ এ। আর এটা জি মিউ এ মানে কি রে? মিউ এ বাই মিউ জি। কোনাকুনি গুণ করলে কোনাকুনি কেটে যাবে সব, অর্থাৎ এ মিউ জি আর জি মিউ এ
অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আর কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, এদের গুণফল পরস্পর কি হয়? এক হয়ে যায়, কেটে যায় সব। তাহলে আর এদিকে সাইন আর ওয়ান কেটে গেল দুই দিকের। তাহলে পড়ে থাকলো কি সাইন আই ওয়ান বাই সাইন আই টু সমান এদিকে ওয়ান। দেখা যাচ্ছে রে? তাহলে দেখ সাইন আই ওয়ান আর এই কোনাকুনি গুণ করলে সাইন আই টু সমান। সাইন আই ওয়ান আর সাইন আই টু যদি সমান হয়, তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে আই ওয়ান আর আই টু সমান। কোন দুটো সমান? সাইন সাইন বাদ দে, সাইন আই ওয়ান আর সাইন আই টু যদি সমান হয়, তার মানে আই ওয়ান আর আই টু সমান। এটাই তো আমার উদ্দেশ্য ছিল, যে এই আই ওয়ান আর আই টু সমান প্রমাণ করতে হবে। যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে। অর্থাৎ এই লাইনটা প্রমাণ করার পরে লাস্টে একটা লাইন লিখতে হবে যে অতএব যেহেতু আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হলো, অর্থাৎ বলা যেতে পারে যে আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি পরস্পর সমান্তরাল, এদের কোনো দিক পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। ঠিক আছে, লিখেন এটা। এটাই হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে। কোশ্চেনটা লিখ, আগে কোশ্চেনটা লিখ। ধর একটা অঙ্ক আছে যে বায়ুর সাপেক্ষে, বায়ু বাদ দে, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে, তাহলে উল্টোটা বলে দিল যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? পারবি করতে? কি বললাম যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 বলে দিয়েছে, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, এখনই একটা জিনিস আমি প্রমাণ করলাম, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কি? কাঁচের মানে হচ্ছে গ্লাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে ওয়াটারের, এটা। আর ওই যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে ডব্লিউ মিউ জি, ওয়াটারের আর ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক একটা বলে দিয়েছে, একটা বের করতে হবে। একটু আগে তোরা করলি না কাঁচের স্ল্যাব প্রমাণ করার সময়, যে এই দুটোর গুণফল সর্বদাই এক হয়, একটা অপরটার অনন্য হয় না। এই যে জি মিউ ডাব্লিউ আর ডাব্লিউ মিউ জি যদি উল্টো থাকে, তাদের গুণফল সর্বদাই এক হয়। তাহলে বলতো যে তোকে বের করতে হবে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, মানে ডাব্লিউ মিউ জি সমান নিশ্চয় 1 বাই, এটা এদিকে এলে বাই হবে জি মিউ ডাব্লিউ, তাই তো? তাহলে মনে রাখবি, যদি একটার মান দিয়ে দেয় এবং আর একটার মান অপোজিট বের করতে বলে, তার মানে তার অনন্যক হবে 1 বাই। তাহলে 4/3 হলে ওটা হবে 3/4, মানে 1/4/3, তার মানে উল্টে গেলে 3/4। তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? 3/4 হয়ে গেল। বুঝতে পারলি? যদি একটা সাপেক্ষে আরেকটা দেয়, ওটা যদি ঘুরিয়ে আবার প্রতিসরাঙ্ক বলে, তাহলে অবশ্যই সেটা প্রতিসরাঙ্কটা উল্টে যাবে, অনন্যক হবে। এখান থেকে আমি পেলাম। এই ধরনের কোশ্চেন এমসিকিউ তে থাকে মাধ্যমিকে খুব।